বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রোগ্রামে তাদেরকে শাড়ি গিফট করা, সেখানে শাড়ি পরে এক কালারের শাড়ি পরে পরে সেখানে গিয়ে হচ্ছে সেই প্রোগ্রামটা সফল করার ব্যাপার, তাদেরকে শোপিস হিসেবে সেখানে উপস্থাপন করা হয়। যখন যেই মেয়েটা জুলাইয়ের স্লোগান দিয়েছে, সে যখন জুলাই পরবর্তী সময়ে যদি কোনো একটা ইস্যু নিয়ে সে যখন আবার সেই একই জায়গায় রাজুতে দাঁড়িয়ে যখন স্লোগান দিচ্ছে, তাকে অনেক ধরনের কথা শুনতে হচ্ছে। নারী এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সে আমাদেরকে প্রশ্ন করছে আমরা কেন মুখ লুকিয়ে ফেলছি, অথচ প্রশ্নটা তাকে করা উচিত ছিল আপনাদের। আপনারা যেহেতু মন্ত্রণালয়ে আছেন, আপনারা চাইলেই পারতেন যে যেই মেয়েটার আজকে এআই দিয়ে করা ভিডিও লিক হচ্ছে সেই ভিডিওটা আপনি নিমিষে মানে সেকেন্ডের মধ্যে উধাও করে দিতে পারতেন। জুলাই আন্দোলনে সামনে থাকা নারীরা পরবর্তী সময়ে কেন মুখ লুকিয়ে ফেললেন তা বোঝার দরকার আছে বলে উল্লেখ করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারবিন এস মুর্শিদ। তিনি গতকাল এই বক্তব্য দিয়েছেন, আমি কভার করেছি। তিনি আরও বলছেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া অনেক নারী ঘর বন্ধ করে বসে আছেন, তারা হতাশাগ্রস্ত, তাদের খুঁজে বের করতে হবে। একজন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, তিনি 10 মাসেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন। জেদনি বলছিলেন, এমন বাস্তবতা কেন তৈরি হলো, আপনার কি মনে হয়? যে মেয়েটা তার নিজের এলাকায় স্লোগানে মুখরিত করেছিল, যে তার নিজের এলাকায় লিড দিয়েছিল, সে মেয়েটাকে খোঁজার চেষ্টা করেছে কিনা? যে মেয়েটা মিডিয়ায় ভাইরাল হতে পারেনি, যে মেয়েটা মিডিয়ায় ফোকাস সে পায়নি, সেই মেয়েটাকে কি তারা নিয়ে আসতে পেরেছে কিনা, এটা তাদের কাছে আমার প্রশ্ন। এবং ধরেন যে একটা জায়গায় একজন নেতৃত্ব দিয়েছে এবং সে হয়তোবা সেখানে খুব বেশি পরিচিত মুখ হয়ে উঠেছে এবং তাকে সামনে নিয়ে এসে বাকি মেয়েদের রিপ্রেজেন্টেটিভ হিসাবে তাকে উপস্থাপন করা, এটা মানে কতটুকু যৌক্তিক? ইভেন আপনি যদি মানে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, 5টা হল থেকে মিনিমাম আপনার 20 থেকে 30 জন মেয়ে নেতৃত্ব দিয়েছে। সেখানে যদি আপনি একজনকে হাইলাইট করেন এবং বাকি 29 জনকে যদি সেখানে আপনি গণাই ধরছেন না, তাহলে কি সেখানে নারীরা কি মনে করবে যে তারা এম্পাওয়ার্ড বা তারা হচ্ছে রিকগনাইজড? মনে তো করবে না। এরপর দেখেন, এখানে আরও অনেক ইস্যু আসছে। যেমন জেদনি আপু যেটা বলছিলেন যে সামাজিক যে বাধা বা এখন পর্যন্ত যে এই যে রাজনীতিতে নারীদের যে না দেখার যে প্রবণতা এবং রাজনীতি নারীদের জন্য না, এই ধরনের সোশ্যাল একটা মানে কি বলবো স্টিগমা যে এখনো আছে আমাদের সোসাইটিতে। বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রোগ্রামে তাদেরকে শাড়ি গিফট করা, সেখানে শাড়ি পরে এক কালারের শাড়ি পরে পরে সেখানে গিয়ে হচ্ছে সেই প্রোগ্রামটা সফল করার ব্যাপার, তাদেরকে শোপিস হিসেবে সেখানে উপস্থাপন করা হয়েছে। নারীদের কি সেরকম কোনো ধরনের কোনো রিপ্রেজেন্টেশন আগে থেকে করা হয়নি? তো সেই যে একটা কালচার বাংলাদেশে প্রতিষ্ঠিত সেই 16 বছর যাবৎ, সেটা কি আপনি একদিন দুদিনে কি ভেঙে ফেলতে পারবেন? যদি আপনি সেটা ইভেন সেটা যদি ভেঙে ফেলাও যায়, মানে এটাকে অনেকে থ্রেটও মনে করতে পারে যে মেয়েরা যদি আসলে খুব বেশি সচেতন হয়ে যায়, তারা যদি আসলে এসে হচ্ছে আমার পাশে বসে, আমি যদি চেয়ারে বসে থাকি, সে পাশের চেয়ারটা যদি সে দাবি করে, তখন তো তাকে সেটা দিতে হবে। মেয়েদেরকে তো শুধু নারী ওই যে আসনে যে ওই যে কি বলে সংরক্ষিত আসনে বসাতে হবে, সে তো আসলে মাঠ পলিটিক্স করতে পারবে না। কেন করতে পারবে না? কারণ মেয়েরা তো হচ্ছে অবলা, মেয়েরা তো কিছু মানে এই যে তাদেরকে আসলে সুযোগটা কি দেওয়া হচ্ছে কিনা। সব থেকে আরেকটা বড় অ্যালার্মিং ব্যাপার হচ্ছে সাইবার বুলিং। আপনি যখন যেই মেয়েটা জুলাইয়ের স্লোগান দিয়েছে, সে যখন জুলাই পরবর্তী সময়ে যদি কোনো একটা ইস্যু নিয়ে সে যখন আবার সেই একই জায়গায় রাজুতে দাঁড়িয়ে যখন স্লোগান দিচ্ছে, তাকে অনেক ধরনের কথা শুনতে হচ্ছে। কয়জন মেয়ে আছে সেই কথাগুলো হজম করার মতো মানে মানসিকতা তার আছে, এবং সে ওই যে একটা মানে কি বলবো মানসিক যে হ্যারাসমেন্ট, সেটা কয়জন নিতে পারবে এবং ওগুলো সহ্য করে কয়জন রাজনীতিতে টিকে থাকতে পারবে? আপনাকে আমি সব থেকে একটা মানে যেই মানে দুর্বিষহ একটা উদাহরণ আমি দিতে পারবো, সেটা হচ্ছে যে এই যে কিছুদিন আগে পিজিতে যে একটা পাবনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র যে ভর্তি ছিল, তার মানসিক অবস্থাটা দেখেছেন? তাকে তার এলাকার কতিপয় রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ কিভাবে হেনস্থা করেছে? সে কি লেভেলের ডিপ্রেশনে যাওয়ার পরে সে এখানে পিজিতে সে এসে ভর্তি থেকে কীরকম একটা মানসিক টর্চার সহ্য করেছে? তাহলে সেই জুলাই কন্যাই তো হচ্ছে জুলাই নেতৃত্ব দিয়েছিল, কেন জুলাই পরবর্তীতে তাকে কেন হ্যারাসমেন্টের শিকার হতে হলো? এই প্রশ্নটা রেখে গেলাম সোসাইটির কাছে। তাহলে কি আপনারা মানে সমাজের মানুষজন কি চাচ্ছেন যে হচ্ছে নারীরা এখনো সেরকম থাকুক, ওই যে পুরুষদের সামনের শিল্ড হয়ে থাকুক, সেটা কি আপনারা চাচ্ছেন? এই নারীর ক্ষমতায়ন বলে বলে বড় বড় কথা আপনারা বলছেন, আপনারা কি আসলে নারীর ক্ষমতায়ন চাচ্ছেন? বা আপনারা হচ্ছে এই যে আবার বিভিন্ন ধরনের বট বাহিনী, এই যে পতিত ফ্যাসিস্টের দূষররা এখনো আছে যারা কিনা অনলাইনে অ্যাক্টিভ, আমি বলবো যে প্রশাসন আসলে করছেটা কি? এটা প্রশাসনের ব্যর্থতা। বিভিন্ন সময়
মানে বিভিন্ন সময় দাবি উঠানোর পরেও কিন্তু এখন পর্যন্ত তাদের যে অনলাইন পেজগুলো আছে সেগুলো কিন্তু ডিসেবল করা হয়নি। এগুলো কিন্তু অ্যাক্টিভ আছে, তারা কিন্তু অ্যাক্টিভ আছে। এই যে গোপালগঞ্জের ঘটনা বলি, তার আগের দিন হচ্ছে তারা ফেসবুকে বার্তা দিচ্ছে। এই ধরনের সাহস তারা কিভাবে পাচ্ছে? ফারহানা, আপনার কাছে একটু জানতে চাই যে নানা রকম বিভাজন তো আপনাদের বক্তব্য থেকে আমরা দেখছি যে নারীর প্রতি মানুষের এক ধরনের পারিবারিক বাধা থেকে শুরু করে সামাজিক, এবং আপনারা যেই দল করছেন বা যে আন্দোলনের সঙ্গে একীভূতভাবে মাঠে রয়েছেন এখনও, সেইখানে কি সংগঠনের ভেতরে আপনাদের নারী হিসেবে কোনো বৈষম্যের শিকার হতে হয়েছে পরবর্তীতে এই গণঅভ্যুত্থানের পর? এটা আসলে উত্তরটা খুবই আইরনিক্যাল হয়ে যাবে। মানে ধরেন, এই যে আপনি নিজেই বললেন যে যে নারী এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সে আমাদেরকে প্রশ্ন করছেন আমরা কেন মুখ লুকিয়ে ফেলছি, অথচ প্রশ্নটা তাকে করা উচিত ছিল আপনাদের, যে এই মেয়েগুলো কোথায় গেল। তারা অনেক প্রোগ্রাম করেছেন, প্রোগ্রাম যে করেননি তা না। জুলাইয়ের কন্যারা আমরা তোমাদেরকে ভুলে যেতে দেব না, কিছুদিন আগে জুলাই নারী দিবস হলো, সবখানেই বৈষম্য হয়েছে। এবং সেই বৈষম্যগুলোতে আরও একটা জায়গায় খুব বাজে একটা উদাহরণ ছিল, যে ধরেন আমি পেছনে বসে আমরা দেখছি প্রোগ্রাম, আমাদের সামনে 3টা সিট ভরা, এই জুলাই নারী দিবসের প্রোগ্রামে 3টা সিটে আমলাতন্ত্রের লোকরা বসা, 3টা সিটে পুরুষ মানুষ বসা, অথচ নারী দিবস নিয়ে প্রোগ্রাম, সেখানে আমাদের কোনো রিপ্রেজেন্টেশন নাই। কিন্তু ওই মোমেন্টে যখন ওই কথাটা আমি মিডিয়াতে বললাম, একটা মিডিয়াতে, তারা শুধু কথাটুকু কাট করে আনলো কতটুকুতে, যে আমি কেন সামনে বসতে পারিনি, এটা কি আমার সাথে বৈষম্য না? কালকে এই মাননীয় এই উপদেষ্টা আরেকটি কথা বলেছেন, আমার খুবই মানে এটা বলতে আমার খুবই লজ্জা লাগছে। উনি দায়িত্বপ্রাপ্ত জায়গা থেকে কিভাবে বলেন, হাফসা বলছেন যে নারীরা তো সাইবার বুলিংয়ের শিকার হয়। উনিও বলছেন যে উনিও একমত, তাদের খুঁজে বের করে কাউন্সিলিং করা হবে, পরবর্তী সময়ে তাদের কীর্তি সংরক্ষণ করা হবে। উনিই বলেছেন, আমার বক্তব্য না। এইটাই হচ্ছে আইরনি, যে তারা এই জিনিসগুলোকে মানে আমাদের এখানে অ্যাওয়ার্ড, রিকগনিশন, সনদ বা আমাকে জুলাই কন্যা স্বীকৃতি দাও, আমাদের এই চিন্তা কোনোদিনও ছিল না। এবং এইটাকেও আমরা একটা বৈষম্য হিসেবে দেখি। জুলাইয়ের কোনো কন্যা নেই, জুলাইয়ের শিক্ষার্থীরা, জুলাইয়ের ছাত্ররা, জুলাইয়ের জনতারা। তো ওই জায়গা থেকে তারা যখন রিকগনিশনের কথা বলে, আমার খুব বলতে ইচ্ছা করে আপনারা জাস্ট একটা সেফ হ্যাভেন তৈরি করেন মেয়েদের জন্য, যে সুপারিশ ছাড়া আমি রাজনীতিতে পদ পেয়ে যাব, আমি মেয়ে মানুষ দেখে আমাকে কেউ মানে সচরাচর বুলি করতে পারবে না, আমি রেপ থ্রেট পাবো না, আমি ডেথ থ্রেট পাবো না, তাহলেই কিন্তু হয়ে যায়। আমাদের কিন্তু আলাদা করে কোনো রিকগনিশনের দরকার নেই। আপনারা দেখতে পারবেন আমাদের তৃণমূল পর্যায়গুলোতে যখন আমরা একটা মুখপাত্র সিলেক্ট করি, আমাদেরকে বলে দেওয়া হয় যে তোমরা হচ্ছে সুপার 4-এ 3টা পদ ছেলে দিও, খালি মুখপত্রটা মেয়ে দিও, নাহলে কেমন দেখায়। তার মানে রাজনৈতিক দলে আপনারা যেই রাজনৈতিক দল বা যেই স্বপ্ন নিয়ে বাংলাদেশ গড়তে চান, সেখানেও এখন পর্যন্ত বৈষম্য রয়ে গেছে। আপনারা এটাও দেখবেন যে শুরুতে যেই ভাইরা বলতো তোমরা সামনে দাঁড়াও, কারণ তোমরা সামনে দাঁড়ালে পুলিশ লাঠিচার্জ করবে না, কিন্তু পুলিশ লাঠিচার্জ করতো, আমরা মাইকটা খাইতামও। পরবর্তীতে সেই ভাইরাই এখন এসে বলে তুই তো মেয়ে মানুষ, জেলার কাজে কি যাবি? তার মানে হচ্ছে তাদের মনে হচ্ছে যে তারা একটু দ্বিধাদ্বন্দ্বে আছে, কিন্তু তাদের কিন্তু ওই সময় সেই দ্বিধাটা কাজ করে। নারী রিপ্রেজেন্টেশন বলতে মাত্র 3জন উপদেষ্টা ছিলেন, ছাত্রী কোনো নারী যায়নি কিন্তু উপদেষ্টাতে। সেই জায়গা থেকে আমাদের মনে হয় না আমরা খুব একটা সেরকম সাপোর্ট পেয়েছি। তাদের কথা শুনে মনে হয় তারা আমাদের থেকে বেশি ডিপ্রেসড, তারা আমাদের থেকে বেশি সাপ্রেসড। তো ওই জায়গা থেকে আমার খুব বলতে ইচ্ছা করে যে আপনারা যেহেতু মন্ত্রণালয়ে আছেন, আপনারা চাইলেই পারতেন যে যেই মেয়েটার আজকে এআই দিয়ে করা ভিডিও লিক হচ্ছে, সেই ভিডিওটা আপনি নিমিষে মানে সেকেন্ডের মধ্যে উধাও করে দিতে পারতেন। আপনারা সেটা করেননি, আপনারা সেটা নিয়ে কাউন্সিলিংয়ের কথা বলছেন। কাউন্সিলিং আপনি কয়শো মেয়েকে করবেন? জুলাই থেকে উঠে আসা প্রত্যেকটা মেয়ের কাউন্সিলিং দরকার, কিন্তু আমরা সেই কাউন্সিলিং নিচ্ছি না, আমরা তার উপর আরও ট্রমা ভোগ করছি।